আরে শান্তি দিদি, এসো এসো, ভেতরে এসো। অনেকদিন পর এলে যে। আরে কি বলি সুমিত্রা, যবে থেকে নাতি নাতনি হয়েছে তখন থেকে ওদের সাথে খেলতে খেলতেই সময় চলে যায়। কোথাও যাওয়া আসার না তো সময় পাওয়া যায়, আর না তো আমার ইচ্ছে করে। তোমার সাথে অনেক দিন দেখা হয়নি, তাই ভাবলাম আজ এসে তোমার সাথে দেখা করে নি। আমি তো বলি এবার তুমিও নিজের ছেলের বিয়ে দিয়ে দাও। তোমার ছেলে তো এখন সেটেলও হয়ে গেছে, আর ওর বিয়ের বয়সও হয়ে গিয়েছে। তাহলে আর দেরি কিসের? তুমি ঠিকই বলেছ দিদি, কিন্তু আমি চেয়েছিলাম আমার ছেলে আমার পছন্দের মেয়েকে বিয়ে করবে, কিন্তু ও তো অন্য কাউকে ভালোবাসে। আমি তো বাপু আজকালকার এই লাভ ম্যারেজ কিছুই বুঝি না। না জানি আজকালকার লাভ ম্যারেজওয়ালা বৌমা কেমন হবে, আসার পর আমার সংসার টানা ভেঙে দেয়। আরে বৌমার বাড়িতে আসার আগেই তুমি এরকম কেন ভাবছো? এমনিতেও তোমার ছেলে অনেক বুঝতার, ও বাড়িতে ভালো মেয়েকেই নিয়ে আসবে। চলো এবার আমি যাই, আবার পরে আসবো দেখা করতে। সুমিত্রার বেশ বয়স হয়ে গেছিল এবং ওর একটা মেয়ে ছিল, কিন্তু সে সুমিত্রার খুব একটা দেখাশুনো করত না। ও তো নিজের কলেজ আর ফ্যাশন নিয়েই ব্যস্ত থাকত। তার বাড়ির কাজবাজ নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছে, আমি সঙ্গীতাকে একটু চা বানিয়ে দিতে বলি। সঙ্গীতা মা, একবার এদিকে আয়। সঙ্গীতা শুনে ওখানে আসে। হ্যাঁ, বলো মা, কি হয়েছে? বাবা, আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, আমার জন্যে এক কাপ চা বানিয়ে দিতে পারবে? আরে, যখন মাথায় ব্যথা করছে তখন মাথা ব্যথার ওষুধ খান। এর জন্যে চা খাওয়ার কি দরকার আছে? আমার এমনিও কলেজের জন্যে দেরি হচ্ছে। আমার কাছে এখন চাটা বানানোর কোনো সময় নেই। ওষুধ খেয়ে শুয়ে পড়ো। আমি তোকে যখনই কোনো কাজ করতে বলি তুই এরকমই করতে থাকিস। তুই রোজ দিন তো 8:30টায় কলেজে যাস না, আর আজকে 8টা বাজতেই তোর কলেজে যাওয়ার জন্য দেরি হচ্ছে। এখন কি তুমি আমার কলেজ যাওয়ার টাইমেও নজর রাখবে? আমি তোমাকে বললাম না যে আমার যেতে দেরি হয়ে যাচ্ছে? আজ আমার লেকচার একটু আগে আছে, তাই আমাকে যেতে হবে। আর চা খাওয়ার যখন এত ইচ্ছে হয়েছে তখন নিজে বানিয়ে নাও, আমি এসব কাজ পারবো না। এইভাবে সুমিত্রার সাথে এত বাজে ব্যবহার করে সঙ্গীতা ওখান থেকে চলে যায়। বেচারা সুমিত্রাকে নিজের জন্য নিজেই চা বানাতে হয়। না জানি এটা কেমন মেয়ে আমার। বাকি সবার মেয়ে যখন বড় হয় তখন তারা একটু শান্তি পায়। নিজের বাবা মার সব রকমের কষ্টে মেয়েরাই তাদের পাশে থাকে, আর এখানে আমার মেয়ে আমার জন্যে এক কাপ চাও বানিয়ে দিতে পারে না। এই মাথা যন্ত্রণা নিয়েও আমাকে নিজের চা নিজেকেই বানাতে হচ্ছে। শান্তি ঠিকই বলছিল যে এবার আমার আমানের বিয়ে দেওয়া দরকার। আমি আজকেই আমানের সাথে ওর বিয়ের কথা বলবো। আমান যখন সন্ধেবেলা বাড়ি ফেরে, সুমিত্রা আমানকে তার বিয়ের ব্যাপারটায় বলে। বাবা, এবার আমার বয়স হয়েছে, আমি আর কাজ করতে পারছি না। তুই এবার আমার খেয়াল রাখার জন্যে বৌমা নিয়ে আয়। আমি তো কবে থেকেই তোমাকে এই কথাটা বলছি মা, কিন্তু তুমি একমাত্র আমার কথা শুনতেই চাও না। শ্রুতি খুব ভালো মেয়ে। তুমি যদি বলো পরের সপ্তাহে আমি তোমাকে ওদের বাড়িতে নিয়ে গিয়ে ওদের সাথে সম্বন্ধ নিয়ে কথা বলতেই পারি। ঠিক আছে বাবা, যখন তুই ওই মেয়েটাকেই বিয়ে করবি সেখানে আমি আর কি বলতে পারি। কিন্তু বাবা, একটা জিনিসের খেয়াল রাখিস, ওই মেয়েটা যেন ভালো হয়, যেন এরকম না হয় যে ও আমাদের বাড়িতে এসে আমাদের সংসার ভেঙে ফেলবে। আমি আমার বাড়িতে ঝগড়া করার জন্যে বৌমা চাই না। তুমি একদম চিন্তা করো না মা, শ্রুতি একদমই এরকম মেয়ে নয়। ও আমাদের বাড়িটাকে খুব সুন্দরভাবে রাখবে আর তোমার খেয়ালও রাখবে। এইভাবেই আমান তার গার্লফ্রেন্ড শ্রুতির সাথে বিয়ে করে তাকে তার বাড়িতে নিয়ে আসে। মা, আজকে আমার শ্বশুরবাড়িতে প্রথম রান্নাঘর, আর আমি চাই যে প্রথম রান্নাঘরে আমি আপনার পছন্দের খাবার বানাবো। আপনি আমাকে বলুন যে আপনার কি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, আমি আমার প্রথম রান্নাঘরে সেটাই বানাবো। আরে বৌমা, এরকম জরুরি নয় যে তোকে আমার পছন্দের খাবার বানাতে হবে। বৌমা, তোর যা বানাতে ইচ্ছে করছে তুই সেটাই বানা। তাহলে আমি আজকে সবার জন্যে আলু টমেটোর সবজি, সাথে গরম লুচি আর চালের পায়েস বানিয়ে দিচ্ছি। আমান আমাকে একবার বলেছিল যে আপনার এগুলো খেতে ভালো লাগে। শ্রুতি কিচেনে খাবার বানাতে যায়।
আর কিছুক্ষণ পরেই সবার জন্য ডাইনিং টেবিলে খাবার তৈরি করে দেয়। আরে বা বৌমা, গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে। চল এবার তাড়াতাড়ি সবাইকে খাবার বেড়ে দে। হ্যাঁ, দিচ্ছি। শ্রুতি সবার থালাতেই খাওয়াটা বেড়ে দেয়। তখন সবার ওর হাতের খাওয়াটা দারুণ লাগে। বা বৌমা, খাবার তো তুই দারুণ বানিয়েছিস। আমি তো প্রথমবার অন্য কারুর হাতের খাবার খেলাম, নয়তো আজ অবধি আমাকে কেউ কখনো খাবার বানিয়ে খাওয়ায়নি। আরে এবার বৌদির সামনে শুরু হয়ে যেও না মা, নয়তো ওদের সামনে তুমি আমার বদনাম করা শুরু করবে যে আমার মেয়ে আজ অবধি আমার জন্য কিচ্ছু বানায়নি। না তো আমি খাবার বানাতে পারি, আর না তো আমার খাবার বানাতে ভালো লাগে, তাই আমি তোমার জন্য কখনো কিছু বানাইনি। কোনো ব্যাপার না সঙ্গীতা, তুমি খাবার বানাতে না জানলে কোনো ব্যাপার না, আমি তোমাকে খাবার বানানো শেখাবো। নিজের বাপের বাড়িতে না হোক, কিন্তু তোমাকে শ্বশুর বাড়িতে গিয়ে তো খাবার বানাতেই হবে, তাই না? আর এখন আপনার কোনো জিনিসের চিন্তা করার কোনো দরকার নেই। আপনার যা খেতে ইচ্ছে করবে আপনি শুধু আমায় বলবেন, আপনার বৌমা আপনাকে সব বানিয়ে দেবে। চলো তোমরা দুজন শাশুড়ি বৌমা কথা বলো, আমি তো নিজের কলেজে গেলাম। আমিও আমার অফিসের জন্য বেরোচ্ছি। আজকে রাত্রিবেলায় আমি ফ্লাইটে ব্যাঙ্গালোর যাব। আমার একটা অফিসের বিজনেস মিট আছে। আরে বাবা, আমি তো ভাবছিলাম তুই আজ রাতে বাড়ি আসার সময় আমার হাঁটুর ওষুধ এনে দিবি। চল, কোনো ব্যাপার না, সঙ্গীতা আসার সময় আমার ওষুধ আনবে। কি? তুমি কি জানো তোমার ওষুধ যেখানে পাওয়া যায় সেটা আমার কলেজ থেকে কতটা দূরে? আমি এত দূরে যেতে পারবো না। যখন দাদা বিজনেস ট্রিপ থেকে ফিরে আসবে তখন ওই তোমার জন্য ওষুধ আনবে। আমার কলেজে যেতে দেরি হচ্ছে, আমি চললাম। আমানও নিজের অফিসের জন্য বেরিয়ে যায়, আর সঙ্গীতা নিজের মাকে উল্টোপাল্টা বলে ওখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরেই শ্রুতি তার হাতে একটা বাটি নিয়ে তার সামনে আসে। আরে বৌমা, এক্ষুনি তো সবাই এত জলখাবার খেলো, এখন তুই এই বাটিতে আমার জন্য কি আনলি? এই বাটির মধ্যে খাবার কোনো জিনিস নেই মা। তুমি এক্ষুনি বলছিলে না যে তোমার হাঁটুর ওষুধ শেষ হয়ে গিয়েছে, তাই আমি তোমার জন্যে এই জড়িবুটি দেওয়া তেল এনেছি। আমার মায়ের হাঁটুতেও যখন ব্যথা হতো তখন আমি ওনার হাঁটুতে এই তেলটাই লাগাতাম। এই তেল লাগালে উনি খুব আরাম পেতেন। আমি আপনার হাঁটুতেও এই তেল দিয়ে মালিশ করে দিচ্ছি। শ্রুতি তার শাশুড়ির পায়ে সেই তেল দিয়ে মালিশ করে। তার জন্য সুমিত্রার হাঁটুতে প্রচণ্ড আরাম লাগে। আরে বা বৌমা, এই তেলটা তো সত্যিই চমৎকারী। এটা লাগিয়ে আমার হাঁটুর ব্যথা চলে গেছে। এখন আমার হাঁটুতে আর একদম ব্যথা হচ্ছে না। হ্যাঁ মা, এই তেল এরকমই চমৎকারী। আমি কিছুদিন এই তেল দিয়ে আপনার হাঁটুতে মালিশ করলে দেখবেন আপনার হাঁটুর ব্যথা একদম ভালো হয়ে যাবে। শ্রুতি এবার থেকে প্রত্যেক দিন ওষুধ মেশানো তেল দিয়ে শাশুড়ির পায়ে মালিশ করে দেয়। সে সুমিত্রার খাওয়া দাওয়া আর বাকি প্রত্যেকটা জিনিসের পুরো খেয়াল রাখে। তখন একদিন শ্রুতির বাড়ি থেকে তার মায়ের ফোন আসে। কি বলছিল বাবা তোর মা? বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ মা, বাড়িতে তো সব ঠিকই আছে। শুধু মা বলছিল যে অনেক দিন হয়ে গেছে আমি বাড়ি যাইনি, তাই বাড়ি যেতে বলছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, তুই কিছুদিনের জন্যে বাপের বাড়ি চলে যা। এমনিও বিয়ের পর থেকে তুই একবারও বাপের বাড়িতে যাসনি। কিন্তু মা, আমি যদি বাপের বাড়িতে গিয়ে থাকি তাহলে বাড়িতে অনেক কাজ পড়ে থাকবে। বাড়ির সব কাজ কে সামলাবে? আপনার অনেক খাটুনি হবে। আরে আমার কোনো অসুবিধে হবে না মা। এমনিতেও বাড়িতে আমার সাথে সঙ্গীতাও আছে, ও কাজ করতে আমার সাহায্য করবে। তুই নিশ্চিন্ত হয়ে বাপের বাড়ি যা। আপনি যখন বলছেন তখন ঠিক আছে মা, আমি কালই বাপের বাড়িতে যাব। কিন্তু যদি কোনো রকম অসুবিধে হয় তাহলে আপনি আমায় বলবেন, আমি তখনই ফিরে আসব। ঠিক আছে বৌমা। পরের দিন শ্রুতি যখনই তার মায়ের কাছে যাবে বলে প্যাকিং শুরু করে দেয়, তখন সে জানতে পারে যে সুমিত্রার প্রচণ্ড জ্বর হয়েছে। আর তাই সে তার বাপের বাড়ি যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে দেয়। আরে বৌমা, একটু জ্বরই তো হয়েছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাব আমি। আমার এত চিন্তা করিস না, তুই বাপের বাড়ি যা। না মা, আমি আপনাকে এই অবস্থায় ছেড়ে কোথাও যাব না। আরে বৌমা, কেন এত চিন্তা করছিস?
এখানে আমার খেয়াল রাখার জন্যে সঙ্গীতা তো আছে না? ১-২ দিনের জন্যে বাড়ির কাজ ও সামলাবে। কি? আমার থেকে তুমি কোনো রকম আশা রেখো না যে আমি বাড়ির কাজ করব। আমার কাছে নিজের অনেক কাজ আছে। আমি নিজের কলেজে যাচ্ছি। সঙ্গীতা এই জবাব দিয়ে ওখান থেকে চলে যায়, যার জন্যে সুমিত্রার মনে প্রচণ্ড আঘাত লাগে। মা, আপনি সঙ্গীতার কথাই খারাপ ভাববেন না। ও এখন ছোট। আর দেখুন, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। যতক্ষণ আপনি ঠিক না হবেন ততক্ষণ আমি কোথাও যাব না। শ্রুতির এই কথা শুনে সুমিত্রা তাকে গলায় জড়িয়ে ধরে। আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি তোর মতো বৌমা পাবো, যে আমার মেয়ের থেকে আমার বেশি খেয়াল রাখবে। ভগবান আমায় একটা মেয়ে দিয়েছে, কিন্তু সেই মেয়ে কোনোদিন আমার খেয়াল রাখেনি। কিন্তু তুই আমার বৌমা হয়েও আমার মেয়ের চেয়ে বেশি খেয়াল রেখেছিস। ভগবান তোর মতো বৌমা সবাইকে দিক। এইভাবেই সুমিত্রা তার মেয়ের থেকেও ভালো বৌমা পায়, যে সব সময় সুমিত্রার খেয়াল রাখে। দিদি, কাল টিচার দুটো বিনুনি বানিয়ে যেতে বলেছিল, কিন্তু আমি দুটো বিনুনি কিছুতেই বানাতে পারছি না। তুমি আমার চুল বেঁধে দাও না। আরে ভূমি, আমি নিজেই দুটো বিনুনি করতে পারছি না, তাহলে তোরটা কি করে বেঁধে দি বল? এক কাজ করি, আমরা দুজনেই বর্ষা দিদির কাছে যাই। দুজনে মিলেই নিজেদের বড় দিদি বর্ষার কাছে যায়, যে নিজেও স্কুলে যাবে বলে তৈরি হচ্ছিল। হে ভগবান, টিচার আমাদের এই দুই বিনুনির চক্করে ফাঁসিয়ে দিল। আমি তো দুটো বিনুনি কিছুতেই করতে পারছি না। আরে দিদি, আমরা দুজন তো তোমাকে দিয়ে বিনুনি করাতে এসেছিলাম, কিন্তু তুমি তো নিজের বিনুনিটাই বানাতে পারছো না। আরে তোরা কিসের জন্য এত চিন্তিত? আমার কাছে আয়, আমি তোদের বিনুনি করে দিচ্ছি। সবিতা তার ৩ মেয়ের দুটো করে চুটি বাঁধার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় ওদের প্রতিবেশী একজন আসেন। আরে সবিতা দি, তোমার কাছে যদি একটু আদা থাকে তাহলে আমাকে একটু দাও না। সকাল সকাল চা বানাতে গিয়ে দেখি আদাই শেষ হয়ে গেছে। আর সকাল সকাল যতক্ষণ না ও আদা দিয়ে চা পাচ্ছে ততক্ষণ তোর শান্তিই হয় না। হ্যাঁ, আদা তো রাখা আছে আমার কাছে, আমি ওদের বিনুনি বানিয়ে দিচ্ছি। তুমি রান্নাঘর থেকে গিয়ে নিয়ে নাও। উনাদের প্রতিবেশী রেখা রান্নাঘর থেকে আদা নিয়ে বেরিয়ে আসেন। তখনই ওর চোখটা সবিতার ৩টে মেয়ের লম্বা চুলের দিকে যায়। যাই বলো সবিতা, তোমার ৩ মেয়ের চুল কিন্তু খুব লম্বা আর সুন্দর। আমিও আমার মেয়ের চুলের কত যত্ন নিই, কিন্তু ওর চুল এরকম লম্বা কিছুতেই হয় না। তুমি নিজের মেয়েদের চুলে এমন কিছু নিশ্চয়ই লাগাও যাতে ওদের চুল এত ঘন আর লম্বা। আমাকেও বলো, তাহলে আমিও আমার মেয়ের চুলে তাই লাগাবো। আরে সেরকম বিশেষ আমি কিছুই লাগাই না ওদের চুলে, কিন্তু হ্যাঁ, আজকাল বাজারে যেসব কেমিক্যালওয়ালা শ্যাম্পু পাওয়া যায় সেগুলো আমি ওদের চুলে কিছুতেই লাগাতে দিই না। সবসময় মুলতানি মাটি দিয়েই ওদের চুল ধুই, আর ওদের চুলে আমি শুদ্ধ নারকোল তেলই লাগাই। আচ্ছা, তাহলে তো আমিও আজ থেকে আমার মেয়ের চুলে নারকেল তেল লাগাবো, আর মুলতানি মাটি দিয়েই আমি ওর চুল ধুতে থাকবো। আমি তো চাই আমার মেয়ের চুলটাও তোমার মেয়েদের চুলের মতো লম্বা আর ঘন হোক। মেয়েদের আসল সৌন্দর্য তো তার লম্বা চুলেই থাকে। আরে ব্যাস ব্যাস, অনেক হয়েছে। তখন থেকে আমার নাতনিদের চুলের পিছনে পড়ে আছে। এভাবে ওদের চুলের ব্যাপারে বলতে থাকলে ওদের নজর লেগে যাবে। আগের বার যখন শকুন্তলা বাড়ি এসেছিল, আমার নাতনিদের চুলের দিকে তাকিয়েই ছিল। ওর নজর লেগে এই ৩ জনের শরীর খারাপ হয়ে গেল। আরে শান্তি কাকি, তুমিও না কি যে বলতে থাকো। আমি তোমার নাতনিদের উপর নজর কেন দেব? ওরাও তো আমার মেয়ের মতো, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুই এখানে আদা নিতে এসেছিলি না, আর তুই এখন আদা নিয়েও নিয়েছিস, তাই এখন নিজের বাড়ি যা। তোর মেয়েও তো স্কুলে যাবে না? আরে হ্যাঁ, তোমাদের সাথে কথা বলার চক্করে তো আমি ভুলেই গেছি যে আমার মেয়েও স্কুলে যাবে। তোমরাও না, যখনই তোমাদের বাড়ি আসি তোমরা আমায় কথায় ব্যস্ত করে তোলো। বাহ, দেখো তো একে, ভূতের মুখে রাম নাম। সবিতা তার ৩ জন মেয়েরই দুটো করে ঝুঁটি বেঁধে রেডি করে দেয়। নিজেদের লম্বা লম্বা দুটো ঝুঁটির জন্য ওর ৩ মেয়েই খুব সুন্দর লাগছিল দেখতে। স্কুলের মধ্যেও প্রত্যেকটা বাচ্চা এবং প্রত্যেকটা টিচার ওই ৩ বোনের লম্বা লম্বা ঝুঁটির দিকে তাকিয়ে থাকে। এই স্কুলে প্রিন্সিপালের মেয়ে টিনাও পড়ত, যার চুল অত্যন্ত ছোট ছিল।
ও সব সময় ওই 3 বোনের লম্বা চুলের দিকে তাকিয়ে প্রচন্ড ঈর্ষা করত। দেখো তো একবার, এই 3 বোনের চুল কত লম্বা লম্বা। আমি ভালো করেই জানি ওরা আমাকে জ্বালানোর জন্য স্কুলে এত ভালো করে চুল বেঁধে আসে। ওদের আমি দেখে নেব। আরে টিনা, তুমি এখানে? কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, আমার শরীর তো ঠিক আছে, কিন্তু তুমি আমাকে এটা বলো, যেভাবে ভূমি, প্রিয়াঙ্কা আর বর্ষা 3 বোনের চুল এত লম্বা লম্বা, সেইভাবেই আমার চুল কেন লম্বা নয়? মা, ওরা 3 জনেই ছোট থেকে নিজেদের চুল বড় করেছে, তাই ওদের চুল এত লম্বা হয়ে গেছে। যদি তুই নিজের চুল কাটা বন্ধ করে দিস, তাহলে কিছু বছর পরে তোর চুলও এত লম্বা হয়ে যাবে। না মা, আমি আমার চুল লম্বা করার সবসময় অনেক চেষ্টা করি, কিন্তু আমার চুল কখনো লম্বা হয় না। ওদের 3 জনের লম্বা চুল দেখে আমার খুব হিংসে হয়। তুমি তো স্কুলের প্রিন্সিপাল, তাই তুমি চাইলে স্কুলের নিয়ম বদলে দিতে পারো না? তুমি বলো না যে স্কুলে কারোরই এত লম্বা চুল রাখা যাবে না, তাহলে ওদের 3 জনকেও চুল কেটে ফেলতে হবে। এটা তুমি কি বলছো টিনা? এটা একদমই ভালো কথা নয়। স্কুলের প্রিন্সিপাল হওয়ার দরুন আমি এরকম কিছুই করব না, আর তোমারও এরকম ভাবা একদম উচিত নয়। ওদের হিংসে করার কি দরকার আছে? যদি তুমিও লম্বা চুল পেতে চাও, তাহলে তুমিও নিজের চুলের যত্ন নাও। কিছু বছর পরে তোর চুলও দেখবি লম্বা হয়ে গেছে। আমি বললাম না মা যে আমার চুল এত লম্বা হবে না। আর তুমি যদি আমার জন্য ওই 3 বোনকে চুল ছোট করতে না বলো, তাহলে না তো আমি খাবার খাবো আর না পড়তে বসবো। আরে, এটা কি ধরনের জেদ টিনা? তুমি তো জানো যে তোমার এই ধরনের জেদ আমার একদমই পছন্দ নয়। টিনা একবার বলে দিয়েছে মানে বলে দিয়েছে। যদি তুমি টিনার জন্য এটা করতে না পারো, তাহলে টিনাও তোমার কথা শুনবে না। টিনা রেগে গিয়ে প্রিন্সিপালের অফিস থেকে বাইরে চলে আসে। ও পুরো স্কুলের সময়টা লাইব্রেরিতে গিয়ে চুপচাপ বসে থাকে। ও সারাদিন কোনো ক্লাসই অ্যাটেন্ড করে না, আর সন্ধেবেলা নিজের বাড়িতে গিয়ে খাওয়াটুকুও খায় না। টিনা বেবি, তুমি তো জানো না, তুমি যদি খাবার না খাও তাহলে মেম সাহেব কতটা রাগ করবেন। আমার কথা শোনো, খাবারটা খেয়ে নাও, নয়তো আমার রক্ষে নেই। আমি তোমাকে বললাম না যে আমি কোনো খাবার খাবো না? তুমি একবারে আমার কোনো কথা বুঝতে পারো না নাকি? যদি তুমি আর একবার আমাকে খাবার কথা বলো, তাহলে আমি মাকে বলে তোমাকে কাজ থেকে বের করে দেব। আমার ঘরে আর একদম আসবে না। যাও এখান থেকে। টিনা রেগে গিয়ে মেয়েটকে নিজের ঘর থেকে বের করে দেয়। কিছুক্ষণ পরে যখন ওর মা বাড়িতে আসে। আরে মায়া, তুমি এখানে? তুমি তো রোজ দিন এই সময় টিনার সাথে ওর ঘরের মধ্যে থাকো, তাহলে আজকে এই সময় তুমি এখানে কেন? মেম সাহেব, টিনা ম্যাডামকে খাবার খাওয়াতে গেছিলাম, কিন্তু উনি তো আমার হাত থেকে খাবার খেলেনই না। সাথে আমাকে ঘর থেকে উনি বার করে দিয়েছেন। আমাকে বলল যে আমি যদি ওর ঘর থেকে না যাই, তাহলে মাকে বলে চাকরি ছাড়িয়ে দেবে। আমি কিন্তু কিচ্ছু করিনি মেম সাহেব, আপনি আমাকে তাড়াবেন না। না না মায়া, তুমি ভয় পেও না। আমি তোমাকে কাজ থেকে তাড়াবো না। এই মেয়েটার জেদ তো দিন দিন বেড়েই যাচ্ছে। আমাকেই এর জন্য কিছু একটা করতে হবে। টিনার মা তার ঘরে গিয়ে টিনাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু টিনা নিজের মায়ের কোনো কথা শোনে না। ঠিক আছে, তুমি যদি ওদের চুল কাটার জন্য বলতে না পারো, তাহলে ওই 3 জনকে তুমি স্কুল থেকে বার করে দাও। এমনিতেও ওরা প্রত্যেক মাসে স্কুলের ফিস দিতে দেরি করে, তাহলে তোমার কাছে ওদের তাড়ানোর জন্য বাহানা রয়েছে। তুমি এটা একদম ঠিক করছো না টিনা। তোমার জন্য আমি ওই 3 জনের সাথে অন্যায় করতে পারবো না। তাহলে ঠিক আছে, তুমিও আমার ঘর থেকে চলে যাও। আমি কোনো কথা বলতে চাই না, আর না এই খাবার আমি খেতে চাই। এই খাবারটাও তুমি আমার ঘর থেকে নিয়ে চলে যাও। টিনা অনেক দিন ধরেই জেদ করে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, যার ফলে প্রিন্সিপাল বাধ্য হয়ে ওই 3 জন বোনকে ফিজের কথা বলে স্কুল থেকে বের করতে বাধ্য হয়। শুধু 1 মাসের মাইনের জন্য প্রিন্সিপাল আমাদের স্কুল থেকে বার করলো? এটা উনি একদম ঠিক করেননি। যদি আমাদের কাছেও অনেক টাকা থাকতো, তাহলে কেউ আমাদের স্কুল থেকে তাড়াতো না। ওরা সবাই এই ব্যাপারে কথাই বলছিল, এমন সময় বাইরে থেকে খুব চিৎকারের আওয়াজ আসে। তাই ওরা ওই আওয়াজটা শুনে বাইরের দিকে যায়। তখন দেখতে পায় ওদের ওইখানে একটা সিরিয়ালের শুটিং হচ্ছে। এই হিরোইনের এটা কিরকম চুল? আমি তোমাকে বলেছিলাম আমার এই গল্পে হিরোইনের জন্য 3টে লম্বা চুলওয়ালা মেয়ে দরকার, আর তুমি কিরম একটা মেয়েকে তুলে নিয়ে চলে এসছো? হিরোইন হওয়ার মতো এর চুল একদমই লম্বা নয়। তুমি আমাকে শুটিং এর আগে বলতে পারলে না এর চুলগুলো কিরকম?
স্যার আমাকে ক্ষমা করে দিন, আমি না তাড়াহুড়োর মধ্যে আপনাকে বলতেই ভুলে গেছি। কিন্তু ওদিকে না 3টে মেয়ে দাঁড়িয়ে আছে, ওদের চুলগুলো বেশ লম্বা লম্বা এবং ঘন। আমাদের সিরিয়ালে ওই 3টে মেয়েকে খুব সুন্দর লাগবে। আচ্ছা, যদি এটাই হয় তাহলে চলো, ওদের সাথে কথা বলতে হবে তো। এমনিতেও আমাদের হাতে আর বেশি সময় নেই অ্যাক্ট্রেসটা খোঁজার। সিরিয়ালের ডাইরেক্টরের সিরিয়ালটা বানানোর জন্যে 3টে লম্বা চুলের মেয়ে দরকার ছিল, তাই জন্য ওরা ওই 3 বোনকে দেখে ওদের কাছে যায়। এই 3জন আপনারই মেয়ে নাকি? হ্যাঁ বলুন। আর আমার নাতনি। আচ্ছা আচ্ছা, আসলে আমি বলছিলাম কি, আমার সিরিয়ালটা বানানোর জন্য না আমার 3জন লম্বা চুলের মেয়ে লাগবে। আর আপনার মেয়েদের তো বেশ লম্বা চুল আছে এবং খুব সুন্দরও লাগছে। যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে আপনার মেয়েদের আমি আমার সিরিয়ালে কাজ দিতে চাই। ডাইরেক্টরের এই কথা শুনে সবাই ওরা অবাক হয়ে যায়। আর প্রায় সঙ্গে সঙ্গেই সবিতা নিজের 3 মেয়েকে সিরিয়ালে কাজ করার জন্য হ্যাঁ বলে দেয়। নিজেদের লম্বা সুন্দর চুলের জন্য তারা সিরিয়ালে কাজ পেয়ে যায়। একটা সিরিয়াল শেষ হওয়ার পরেই আর একটা, আবার তার পরেরটা শেষ হলেই ওরা পর পর সিরিয়াল পেতেই থাকে। ওদের লম্বা চুলের জন্য সবাই ওদের সাথে কাজ করার চেষ্টা করে এবং ওরা নতুন নতুন প্রজেক্ট সাইন করতে শুরু করে। একদিকে প্রিন্সিপালের মেয়ে টিনা তার ঈর্ষার জন্য ওই 3 জনকে স্কুল থেকে বের করে দেয়, কিন্তু তাও নিজেদের সুন্দর চুলের জন্যে ওই 3 বোন অনেক সাকসেসফুল হয় আর অনেক টাকা ইনকাম করে আর নিজের পরিবারকে ভালো জীবন দেয়।